সূর্য মাথার উপরে উঠেছে, গরম যেন সবকিছু আড়াল ভেদ করে ঢুকছে সর্বত্র। সমস্ত প্রাণী ছায়ায় আশ্রয় খুঁজছে। কুকুরগুলো পর্যন্ত চালার নিচে ঢুকে হাঁপ ছাড়ছে আর ঝিম ধরা অবস্থায় নির্জীব হয়ে পড়ে আছে। কুয়োর পাশেই একটা কাদার গর্তে একটা শুয়োর আরামে লুটোপুটি খাচ্ছে। গোটা গ্রামটায় এইটাই একমাত্র জীবনের চিহ্ন। পাভেল কোর্চাগিন তার ঘোড়ার বাঁধনটা খুলে নিয়ে হাঁটুর যন্ত্রণায় ঠোঁট কামড়ে জিনের ওপর চেপে বসল। স্কুল বাড়িটার সিঁড়িটার উপরে শিক্ষয়িত্রীটি দাঁড়িয়েছিল, হাতের তেলোয় রোদ্দুর থেকে চোখ আড়াল করে। আবার শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে আশা করি, কমরেড কমিশনার, হেসে বলল সে। অধৈর্যভাবে পা ঠুকল ঘোড়াটা, ঘাড় বাড়িয়ে ধরে লাগামে টান লাগালো। আচ্ছা চলি কমরেড রাকিতিনা, তাহলে ওই ঠিক থাকলো, কাল থেকেই তুমি পড়ানো শুরু করে দাও। লাগামের টানটা কমেছে অনুভব করতেই ঘোড়াটা দ্রুত কদমে চলা শুরু করে দিল। হঠাৎ একটা উন্মত্ত চিৎকার পাভেলের কানে এলো। গ্রামে আগুন লাগলে মেয়েরা যেমন চিৎকার করতে থাকে সেরকমই শোনালো আওয়াজটা। হ্যাঁচকা একটা টানে ঘোড়ার মুখটা ঘুরিয়ে নিয়ে দাঁড়িয়ে দেখে অল্প বয়সী একটা চাষি মেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে গ্রামের দিকে। রাকিতিনা ছুটে এগিয়ে এসে থামালো তাকে। ব্যাপারটা কি দেখবার জন্য আশপাশের কুড়ে ঘরগুলো থেকে মুখ বের করে তাকালো প্রতিবেশীরা। এদের বেশিরভাগই বুড়ো বুড়ি, কারণ জোয়ান চাষিরা সব মাঠে কাজে গেছে। হায় হায়, ভালো মানুষের বাছারা সব শিগগিরই এসো গো, শিগগির ছুটে এসো, ওরা ওদিকে খুনোখুনি করে মরছে গো। এক ছুটে ঘোড়া হাঁকিয়ে যখন এই জায়গাটায় এসে পড়লো পাভেল, তখন মেয়েটাকে ঘিরে বেশ কিছু লোকের ভিড় জমে উঠেছে। কেউ বা তার সাদা ব্লাউজটা ধরে টানছে, কেউ বা উদ্বিগ্ন প্রশ্ন বৃষ্টি করে চলেছে, কিন্তু তার অসংলগ্ন কথার কোনো মানে কেউ বের করতে পারছে না। সে শুধু বলে চলেছে, খুন, কেটে ফেলছে ওরা সবাইকে। তখন লম্বা দাড়িওয়ালা একজন বুড়ো এলোমেলো ভাবে পা ফেলে ফেলে তার ঘরে বোনা কাপড়ের পাতলুনটা এক হাত দিয়ে চেপে ধরে দৌড়ে এলো। হিস্টিরিয়াগ্রস্ত মেয়েটাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল সে, এই প্যান প্যানানি থামা শিগগির, কে খুন হলো? আরে ব্যাপারখানা কি, চেঁচানিটা থামা হতভাগী। আমাদের আর ওই পদ্মুপসির লোকজন জমির চৌহদ্দি নিয়ে মারামারি বাঁধিয়েছে, আমাদের সমস্ত লোকজনদের কেটে ফেলছে ওরা। এইটুকুতেই সব বুঝে গেল সবাই। মেয়েরা তারস্বরে কান্নাকাটি করতে লাগলো, বুড়োরা রাগে গজরাতে লাগলো। সমস্ত গ্রাম জুড়ে ঘরে ঘরে উঠোনে আঙিনায় ছড়িয়ে পড়লো খবরটা, পদ্মুপসি গ্রামের লোকজন এসে কাস্তে দিয়ে আমাদের লোকজনদের গলা কেটে ফেলছে, আবার ওই জমির চৌহদ্দি নিয়ে বেঁধেছে। শুধু রোগে শয্যাশায়ী যারা, তারাই ঘরে পড়ে রইল। বাকি সবাই কোদাল কুড়ুল নিয়ে কিংবা বাড়ির ছিটে বেড়ার গা থেকে বাতা তুলে নিয়ে সশস্ত্র হয়ে ছুটল মাঠের দিকে, যেখানে দুই গ্রামের লোকজন জমির সীমানা নিয়ে তাদের বাৎসরিক রক্তাক্ত শক্তি পরীক্ষায় রত। কোর্চাগিন একটা চাবুক হাঁকাতেই ঘোড়াটা দারুণ জোরে ছুটে চলল। সওয়ারের চিৎকারে উত্তেজিত হয়ে ঘোড়াটা ছুটে চলা গ্রামবাসীদের পাশ কাটিয়ে দৌড়ে চলল। পেছন দিকে কান দুটো টান করে ধরে মাটির বুকে প্রচন্ড শব্দে খুর ঠুকে ঠুকে ঘোড়াটা হাওয়ার বেগে ক্রমশই দ্রুত ছুটে চলল। সামনের ঢিবির ওপরে একটা বায়ুচালিত জাঁতাকল তার বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন পথ আটকাবার উদ্দেশ্যেই। ডান দিকে নদীর পাড়ে ঢালু জমি, আর বাঁদিকে একটা সর্ষে ক্ষেত উঠে গিয়ে দিগন্ত পর্যন্ত চলে গেছে। পাকা সর্ষের শীষের ওপর দিয়ে বাতাস ঢেউ খেলিয়ে বয়ে চলেছে। পথের ধারে পপি ফুলের উজ্জ্বল লাল ছিটে। জায়গাটা নিঃশব্দ আর অসহ্য গরম, কিন্তু দূরে নদীর রূপলি ফিতের ফালিটুকু যেখানে রোদে গায়ে দিয়ে পড়ে আছে, সেখান থেকেই ভেসে আসছে লড়াইয়ের চিৎকার। উন্মত্ত বেগে ক্ষেতের দিকে ছুটে চলেছে ঘোড়াটা। বিদ্যুতের মতো একটা ভাবনা খেলে গেল পাভেলের মনে, ঘোড়াটার যদি পা হড়কায় তাহলে আমরা দুজনেই খতম হয়ে যাব। কিন্তু এখন থামার অবসর নেই। জিনের ওপর নিচু হয়ে বসে কানের পাশ দিয়ে বাতাস কেটে বেরিয়ে যাবার শোঁ শোঁ শব্দ শোনা ছাড়া এখন আর কিচ্ছু করার নেই। ঘূর্ণির বেগে পাভেল ছুটে এসে পড়ল মাঠের মাঝখানে, যেখানে ক্রোধে কাণ্ডজ্ঞান হারিয়ে মানুষগুলো জানোয়ারের মতো মারামারি করছে। ইতিমধ্যেই জনকতক রক্তাক্ত দেহে মাটিতে পড়ে আছে। অল্প বয়সী একটি ছেলের মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে, তাকে তাড়া করছে একটা কুড়ুলের হাতল বাগিয়ে ধরে একজন দাড়িওয়ালা বুড়ো। ঘোড়াটা এসে পড়ল তার উপরে। পাশে রোদে পোড়া মুখ, বিরাট শরীর একটা লোক
তার মস্ত বড় আর ভারী বুট শুদ্ধ পা তুলে সাংঘাতিক একটা লাঠি ঝাড়তে যাচ্ছে মাটিতে পড়ে যাওয়া একজন শত্রুপক্ষের লোকের পাছার উপরে। লড়াইয়ে মত্ত মানুষগুলোর মধ্যে পুরো দমে ঘোড়া ছুটিয়ে এসে পড়ে পাভেল তাদের চারিদিকে ছত্রভঙ্গ করে দিল। মানুষগুলো তাদের বিস্ময়টা কাটিয়ে ওঠার আগেই সে এদের এক একজনের উপর ঝাঁপিয়ে পড়ে পাগলের মতো ঘোড়া হাঁকালো। এটুকু সে বুঝেছে যে এই জানোয়ার বনে যাওয়া তালগোল পাকানো রক্তাক্ত মানুষগুলোকে আলাদা করে দেবার একমাত্র উপায় হচ্ছে ওদের প্রত্যেকের মনে আতঙ্ক জাগিয়ে তোলা। সরে যা শুয়োরের দল! ক্রোধে আত্মহারা হয়ে চেঁচিয়ে উঠল সে, নইলে প্রত্যেককে ধরে ধরে গুলি করব, হতভাগা ডাকাতগুলো! অস্বাভাবিক ক্রোধে বিকৃত পাশ ফেরানো একটা মুখ লক্ষ্য করে পাভেল তার পিস্তলটা বের করে নিয়ে গুলি ছুড়ল। আরেকবার ঘুরে দাঁড়ালো ঘোড়াটা, আরেকবার গর্জন করে উঠল তার পিস্তল। লড়নেওয়ালাদের মধ্যে জনকত ঘটে গেল তাদের কোদাল কুড়ুলগুলো ফেলে দিয়ে। মাঠের ওপর দিয়ে চারিদিকে ঘোড়া হাঁকিয়ে ছুটতে ছুটতে অনবরত গুলি ছুড়ে পাভেল অবস্থাটাকে আয়ত্তের মধ্যে এনে ফেলল। পালিয়ে যেতে আরম্ভ করলো চাষিরা, মারামারি করে রক্তপাত ঘটাবার দায়িত্ব এড়াবার জন্য এবং এই ক্রোধোন্মত্ত ভয়ঙ্কর ঘোড়সওয়ারটির অবিশ্রান্ত গুলিচালনার হাত থেকে প্রাণ বাঁচাবার জন্য তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সৌভাগ্যক্রমে মারা পড়েনি কেউ। জখম হয়েছিল যারা, তারাও সেরে উঠল। কয়েকদিন বাদে মামলাটা শোনার জন্য পদ্মুকসিতে জেলা আদালতের বিচার বসল। কিন্তু এই মারামারির ব্যাপারে পান্ডা ছিল যারা, তাদের বের করার জন্য বিচারকের সমস্ত চেষ্টা ব্যর্থ হল। সত্যিকারের বলশেভিকের ধৈর্য আর একাগ্রতা নিয়ে বিচারক আদালতে উপস্থিত অপ্রসন্ন মূর্খ চাষিদের বুঝিয়ে দেবার চেষ্টা করল তাদের কাজটা কতখানি বর্বরচিত হয়েছে। এ ধরনের মারামারি যে ভবিষ্যতে আর সহ্য করা হবে না, এ কথাটাও সে তাদের জানিয়ে দিল। চাষিরা বলল, যত দোষ ওই জমির চৌধুরীর। কমরেড বিচারক, কিভাবে যেন ওগুলো সব মিলেমিশে যায়। প্রতি বছর আমাদের লড়াই করে ওর ফয়সালা করতে হয়। যাই হোক, জনকতক চাষিকে মারামারির ঘটনাটার জন্য শাস্তি পেতে হলো। ফসলের যে জমিগুলোকে নিয়ে গন্ডগোল বেড়েছে সেখানে সপ্তাহখানেক বাদে জনকতক লোকের একটা কমিশন এসে ক্ষেতের ফালিগুলোর ধারে ধারে খুঁটি পুঁতে সীমানা নির্দিষ্ট করতে লেগে গেল। কমিশনের সঙ্গে যে বৃদ্ধ আমিন এসেছিল সে তার ফিতেটা জড়াতে জড়াতে পাভেলকে বলল, 30 বছর ধরে আমি এই জমি জরিপের কাজ করছি। সবসময় দেখেছি এই দুই জমির মধ্যেকার চৌহদ্দির আল নিয়েই যত গন্ডগোল লাগে। গরম আর পায়ে হেঁটে অনেকখানি ঘোরাঘুরি করার ফলে বৃদ্ধের দারুণ ঘাম ঝরছে। জমিগুলো যে কিভাবে ভাগ করা হয়েছে তা দেখলে বিশ্বাস হবে না তোমার। মাতাল লোকেও বোধহয় এতটা আঁকা বাঁকা লাইন টানে না। আর আবাদি ক্ষেতগুলোর অবস্থা তো আরো খারাপ। 3 পা চওড়া এক একটা ফালি, তার উপর একটার উপর দিয়ে আরেকটা চলে গেছে। প্রত্যেকটা আলাদা করে নেবার চেষ্টা করতে গেলে পাগল হয়ে যাবে। প্রতি বছরে আবার ওই জমিগুলো আরো বেশি বেশি করে সংখ্যায় ভাগাভাগি হয়ে যায়। ছেলেরা বড় হয়ে ওঠে আর বাপেরা তাদের জমি ভাগ করে আলাদা করে দেয়। বিশ্বাস করো, 20 বছর পরে আর আবাদ করার মতো জমি বাকি থাকবে না, সব খুঁটি পোতা আল হয়ে যাবে। এখনই তো এভাবেই 10% ভাগ জমি নষ্ট হয়। হাসলো পাভেল। 20 বছর পরে একটা খুঁটিও পোতা থাকবে না কমরেড। প্রশ্রয়ের দৃষ্টিতে তার দিকে তাকালো বৃদ্ধ আমিন। সাম্যবাদী সমাজের কথা বলছো তো? হ্যাঁ, কিন্তু সেটা তো হলো গিয়ে সুদূর ভবিষ্যতের কথা, তাই না? বুদানফকা যৌথ খামারের কথা আপনি শোনেননি? ও, বুঝেছি কি বলতে চাচ্ছ। তাহলে আমি বুদানফকায় গিয়েছি, কিন্তু সেটা তো হলো গিয়ে একটা ব্যতিক্রম কমরেড কোর্চাগিন। ক্ষেত জমির টুকরোগুলো মাপজোক করে চলল কমিশনের লোকজন। দুটি ছেলে হাতুড়ির ঘায়ে খুঁটি পুঁতে পুঁতে চলল, আর দুধারের চাষিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো আগেকার সীমানা লাইন বরাবর যেখানে ঘাসের ফাঁকে আধ পচা খুঁটিগুলো দেখা যাচ্ছে, ঠিক সেই জায়গায় নতুন খুঁটিগুলো পোতা হচ্ছে কিনা। হা ঘরে টাট্টু ঘোড়াটার উপরে গোটা কতক চাবুক চালিয়ে গাড়োয়ানটি ঘুরে বসলো গাড়ির সওয়ারদের দিকে। এই কমসমলের ছেলেগুলো যে কোথা থেকে এসে জুটলো কি জানি। অনর্গল বকবক করে চলল সে। এ ধরনের ব্যাপার আগে কখনো ঘটেছে বলে তো মনে পড়ে না। স্কুলের ওই মাস্টারনি মেয়েটাই এসব শুরু করেছে নিশ্চয়ই। রাকিতি না ওর নাম, বোধহয় চেনো ওকে তোমরা। নেহাত ছুরি একটা, কিন্তু বড় কম যায় না। গায়ের যত মেয়ে মানুষের মধ্যে সাড়া জাগিয়ে তুলেছে, যত সব আজে বাজে ধারণা ঢুকিয়ে দিয়েছে ওদের মাথায়, আর তারই ফলে নানান গন্ডগোল পাকিয়ে উঠছে।
এত দূর গড়িয়েছে ব্যাপারটা যে আজকাল আর স্বামীরা পর্যন্ত তাদের বউদের মারধর করতে পারে না। আগেকার দিনে মেজাজ বিগড়ে গেলে বুড়ি বউটাকে এক একটা চড়চাপড় মারতে পারা যেত, আর সেও তাতে গুটিসুটি মেরে যেত, হয়তো একটু মুখ গোমড়া করে থাকতো। কিন্তু ইদানিং ওরা এমন শোরগোল তোলে যে গায়ে হাত না তুললেই ভালো হতো বলে মনে হয়। গণ আদালতের কথা বলে শাসায়, আর অল্প বয়সী বউগুলো তো তালাক দেওয়ার কথা তোলে, যত সব আইনের বুলি আওড়ায়। আমার এই গানটাকেই দেখো না, ভাবতেই পারবে না কি ঠান্ডা স্বভাবের মেয়ে ছিল সে, আজকাল একদম বিগড়ে গেছে, কি যেন প্রতিনিধি না কি হয়েছে। তার মানে হলো গিয়ে মেয়েদের মধ্যে ওই একটু নেত্রীগোছের আর কি। সারা গাঁয়ের মেয়েরা ওর কাছে এসে জোটে। কথাটা শোনার পর আমি তো ওকে চাবুক মেরে বসতে গিয়েছিলাম আর কি, কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম মরুগ্গে যাক, ওরা যদি জাহান্নামে যায় তো যাক, ও কিন্তু সংসারের কাজে কর্মে খারাপ মেয়ে নয়। ঘরে বোনা শার্টের খোলা বোতামের ফাঁক দিয়ে গাড়োয়ানের রোমস বুকটা দেখা যাচ্ছে। বুকটা চুলকে নিয়ে সে ঘোড়াটার তলপেটে একটা চাবুক হাঁকালো। গাড়ির দুজন সওয়ার, রাজভালিখিন আর লিদা। পদ্মুপসিতে কাজে চলেছে তারা দুজনেই। মেয়ে প্রতিনিধিদের একটা সম্মেলনের ব্যবস্থা করার পরিকল্পনা ছিল লিদার, আর রাজভালিকিনকে পাঠানো হচ্ছে সেখানকার সেলের কাজকর্মকে সংগঠিত করে তোলার ব্যাপারে সাহায্য করার জন্য। তাহলে তুমি দেখছি কমসমলকে পছন্দ করো না? লিদা কৌতুক করে জিজ্ঞেস করলো গাড়োয়ানকে। ছোট্ট তার দাড়ির কয়েকটা চুল উপড়ে ফেলার পর সে উত্তর দিল, না, ঠিক অপছন্দ যে করি তা নয়। আমার বিশ্বাস ছেলে মেয়েদের একটু আমোদ আহ্লাদ করতে দেওয়া উচিত। নাটক অভিনয় করতে চায় বা ওরকম কিছু করতে চায় তো করুক না। আমি নিজে হাসির নাটক দেখতে বড় ভালোবাসি, অবশ্য যদি ভালো নাটক হয়। গোড়ার দিকে আমরা সত্যিই ভেবেছিলাম যে ছেলে মেয়েগুলো শাসনের বাইরে চলে যাবে, কিন্তু এখন দেখছি একদম অন্যরকম দাঁড়িয়েছে ব্যাপারটা। আমি এরোর মুখে শুনেছি মদ খাওয়া, মারপিট করা, এসব ব্যাপারে ভয়ানক কড়াকড়ি নিয়ম ওদের। লেখাপড়ার দিকেই ওদের বেশি নজর, কিন্তু ধর্মে ওদের একেবারেই মতি নেই। গির্জাটাকে ক্লাব ঘর হিসেবে ব্যবহার করার দিকে ওদের সবসময় চেষ্টা। এটা কিন্তু ভালো হচ্ছে না। বুড়ো বুড়িরা এর ফলে ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু মোটের ওপর ওরা তত খারাপ নয়। অবশ্য কথাটা তুললে যখন, তখন বলতে পারি গাঁয়ের ওই যত সব নিতান্তই গরিব আর বেকার লোক, যারা দিন মজুরি খাটে বা নিজের নিজের ক্ষেত খামার চালাতে পারে না, শুধু তাদেরই দলে ওরা ভিড়িয়ে নিয়ে মস্ত বড় একটা ভুল করেছে। বড়লোক চাষিদের ছেলেদের সঙ্গে ওরা কোনো সম্পর্কই রাখে না। ঘর ঘর শব্দ তুলে টিলাটা বেয়ে নেমে এসে গাড়িটা স্কুল বাড়ির সামনে থামল। স্কুল বাড়িটার দেখাশোনা করে যে মেয়েটি, সে ঘরখানায় আগন্তুকদের থাকার ব্যবস্থা করে দিয়ে নিজে শুতে গেল খড় রাখার চালাটায়। লিদা আর রাজভালিকিন এইমাত্র একটা সভা থেকে ফিরেছে, বেশ একটু দেরি হয়ে গেছে সভাটা ভাঙতে। কুঁড়ে ঘরটার ভেতরে অন্ধকার। কোনো রকমে পোশাক বদলে বিছানায় শুয়েই লিদা প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। খানিক বাদে রাজভালিকিনের হাতের স্থূল স্পর্শে লিদার ঘুম হঠাৎ ভেঙে গেল। হাতখানা তার দেহের উপর এমনভাবে নাড়াচাড়া করছে যে রাজভালিকিনের উদ্দেশ্য সম্বন্ধে লিদার মনে কোনো সন্দেহের অবকাশ রইল না। কি চাও? আস্তে লিদা, অত চেঁচিও না। একা একা আর এখানে শুয়ে থাকতে ভালো লাগছে না। নাক ডাকানোর চেয়ে উত্তেজক আর কিছু কি তোমার করার নেই? তাকে একটা ধাক্কা মেরে লিদা বলল, আমার গা টেপা বন্ধ করো, এক্ষুনি নেমে যাও এই বিছানা থেকে। রাজভালিকিনের আর চোখের বাঁকা হাসি দেখে লিদার কোনোদিনই ভালো লাগেনি। অত্যন্ত অপমানজনক কিছু একটা বলার ইচ্ছে হলো তার, কিন্তু ঘুমে আচ্ছন্ন হয়ে চোখ বুঝল সে। হয়েছে হয়েছে, থাক, অত ন্যাকামি কিসে? তুমি তো আর খ্রিস্টান সন্ন্যাসিনীদের মঠে মানুষ হওনি। সরল কচি খুকিটির মতো ভাব দেখিয়ে এই ছেলেটিকে বোকা বানাতে পারবে না। যদি সত্যিই একজন প্রগতিবাদী আধুনিকা হও, তবে আমার কামনার দাবি মেটাবার পর যত খুশি ঘুমো। লিদা ব্যাপারটা বুঝে গেছে ধরে নিয়ে রাজভালিকিন এগিয়ে এসে ফের বসলো তার বিছানার প্রান্তে, হাতখানা বাড়িয়ে চেপে ধরলো লিদার কাঁধ। চুলোর দুয়ারে যা হতভাগা। এবার লিদা সম্পূর্ণ জেগে গেছে। কালই আমি কোর্চাগিনকে বলে দেবো সব কথা। লিদার হাতখানা চেপে ধরে রাজভালিকিন দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, তোমার ওই কোর্চাগিনকে আমি একটুও গ্রাহ্য করিনি। বাধা দেবার চেষ্টা করো না, তাহলে জোর খাটাবো বলে দিচ্ছি। অল্প একটু ধস্তাধস্তির শব্দ, আর তারপরেই রাত্রির নিস্তব্ধতার মধ্যে প্রতিধ্বনিত হলো দুটো চড় মারার আওয়াজ। লাফিয়ে এক পাশে সরে গেল রাজভালিকিন। হাতড়ে হাতড়ে দরজাটার দিকে এগিয়ে এলো লিদা।
ঠেলে খুলে ফেললো দরজাটা, ছুটে বেরিয়ে এলো আঙিনায়। দাঁড়িয়ে রইল চাঁদের আলোয়, রাগে ঘৃণায় সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে তার। রাজভালিখিন ভয়ঙ্কর গলায় লিদার উদ্দেশ্যে বলল, ভেতরে যাও আহাম্মক। সে তার নিজের বিছানাটা ঘরের বাইরে চালাটার নিচে তুলে নিয়ে এসে বাকি রাতটুকু সেইখানেই কাটালো। লিদা দরজাটায় খিল আটকে বন্ধ করে গুটিসুটি মেরে শুয়ে ফের ঘুমিয়ে পড়ল। সকালে ফিরে চলল তারা বেরেজদভে। রাজভালিখিন বুড়ো গারোয়ানটার পাশে বসে একটার পর একটা সিগারেট ফুঁকে চলেছে। এই ছুঁচি বাড়িওয়ালা মেয়েটা হয়তো সত্যিই কোর্চাগিনের কাছে গিয়ে সব ফাঁস করে দেবে, হতচ্ছাড়ি একটা। ও যে এতটা দেমাগ দেখিয়ে বসবে তা কে জানতো। আসলে এমন কিছু দেখতে নয়, এদিকে হাবভাব যেমন দেখায় মনে হয় যেন কতই সুন্দরী। কিন্তু ওর সঙ্গে একটা বনিবনা করে ফেলা ভালো, নইলে বিপদ বাঁধবে। এমনিতেই তো কোর্চাগিনের নজর আছে আমার উপরে। লিদার পাশে এসে বসলো সে, যেন কতই লজ্জা হয়েছে তার। এমনি একখানা ভাব দেখিয়ে মনমরা হয়ে পড়ার ভান করে ক্ষমা চেয়ে এলোমেলো কতগুলো কথা বলল। খেটে গেল ফন্দিটা। গাড়িটা গ্রামের প্রান্তে পৌঁছানোর আগেই লিদা তাকে কথা দিল যে রাত্রের ঘটনাটার কথা সে কাউকে বলবে না। সীমান্ত অঞ্চলের গ্রামগুলোয় একে একে কমসমল সেল গড়ে উঠছে। কমিউনিস্ট আন্দোলনের এই নবজাত অঙ্কুরগুলিকে যত্নের সঙ্গে লালন করে চলেছে জেলা কমিটির সভ্যেরা। পাভেল কোর্চাগিন আর লিদা পলেভিক বিভিন্ন অঞ্চলে কমসমলের তরুণ সভ্যদের সঙ্গে কাজ করে অনেকক্ষণ সময় কাটায়। রাজভালিখিন গ্রামাঞ্চলে যাওয়াটা বিশেষ পছন্দ করে না। চাষি ছেলেদের বিশ্বাস কি করে অর্জন করতে হয় তা তার জানা নেই। সমস্ত ব্যাপারটাতেই তালগোল পাকাতেই পারে সে শুধু। চাষি তরুণদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলার ব্যাপারে লিদা আর পাভেলের কোনো অসুবিধে হয় না। মেয়েরা সঙ্গে সঙ্গেই লিদার প্রতি আকৃষ্ট হয়, নিজেদের একজন বলেই গ্রহণ করে তাকে, এবং ক্রমশ কমসমল আন্দোলন সম্বন্ধে সে তাদের মনে আগ্রহ জাগিয়ে তোলে। আর কোর্চাগিনকে তো জেলার সমস্ত তরুণ তরুণীরা চেনে। সামরিক বিভাগে কাজের জন্য যে 1600 জন তরুণের ডাক পড়ার কথা, তারা সকলেই পাভেলের পল্টনে প্রাথমিক শিক্ষা পেয়ে গেছে। এখানে গ্রামে গ্রামে প্রচারের ব্যাপারে তার অ্যাকর্ডিয়ান বাজনা যতটা কাজে লেগেছে এমনটি আর কোথাও নয়। এই বাজনাটা পাভেলকে এখানকার তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় করে তুলেছে। গ্রামের পথে সন্ধ্যার দিকে ওরা জড়ো হয় গান বাজনা উপভোগ করার জন্য। এইসব ঝাঁকড়াচুলো তরুণদের অনেকের পক্ষেই অ্যাকর্ডিয়ানের মন মাতানো সুর শুনতে শুনতে কমসমলে ঢোকার পথ শুরু হলো এখান থেকেই। কখনো আবেগ ভরা সুরে, কখনো মনকে নাড়া দিয়ে, কখনো দীপ্ত উদ্দীপনায়, আবার কখনো মধুর কোমলতায় সুর বেজে চলে। এমন সুর আছে শুধু ইউক্রেনের এই বিষণ্ণ বিধুর গানগুলিতেই। ওরা অ্যাকর্ডিয়ানের বাজনা শোনে, যে তরুণটি এই অ্যাকর্ডিয়ান বাজায় তার কথাগুলিও শোনে। এই ছেলেটি ছিল রেল কারখানার একজন শ্রমিক, এখন সে সামরিক কমিশনার আর কমসমলের সম্পাদক। তরুণ এই কমিশনার যে কথাগুলি তাদের বলে, সেই কথাগুলির সঙ্গে তাদের অ্যাকর্ডিয়ানের সুর যেন একটি ঐকতানে মিশে যায়। নতুন নতুন গানে মুখরিত হয়ে উঠছে গ্রামগুলো। কুড়েঘরগুলোর বাইবেল আর প্রার্থনা গানের বইয়ের পাশাপাশি নতুন নতুন বই দেখা দিচ্ছে। বেআইনি মাল চালাচালি করে যারা, তাদের এখন সীমান্ত প্রহরীদের ছাড়াও আরো অনেকের তাল সামলাতে হয়। সোভিয়েত সরকার কমসমল সভ্যদের পেয়েছে অতি বিশ্বস্ত বন্ধু আর উপযুক্ত সহযোগী হিসেবে। মাঝে মাঝে সীমান্ত অঞ্চলের এই শহরগুলোয় কমসমল সেলের সভ্যরা উৎসাহের ঝোঁকে একটু বাড়াবাড়ি করে ফেলে, আর কোর্চাগিনকে ফের আসতে হয় তার তরুণ কমরেডদের সাহায্য করার জন্য। পদ্মুপসির কমসমল সেলের সম্পাদক গ্রিসুৎকা খোরোবৎকো, নীল চোখ, মাথা গরম তর্কবাগী সেই ছেলেটা ধর্মবিরোধী আন্দোলনে দারুণ উৎসাহী। সে একবার ব্যক্তিগত সূত্রে খবর পেল যে সেদিন রাত্রে গোপন সীমান্ত পার করে আনা কিছু চোরাই মাল গ্রামের ময়দাকলের ওখানে নিয়ে আসা হবে। সমস্ত কমসমল সভ্যদের জাগিয়ে তুলে সে সামরিক শিক্ষার জন্য ব্যবহৃত একটা রাইফেল আর দুটো বেয়োনেট নিয়ে সশস্ত্র হয়ে গভীর রাত্রে বেরিয়ে পড়ল। ময়দাকলের বাড়িটার আশেপাশে দলের ছেলেদের নিঃশব্দে বসিয়ে দিয়ে ওত পেতে রইল তাদের শিকারের আসার অপেক্ষায়। সরকারি গোয়েন্দা বিভাগের লোকজন যারা সীমান্ত অঞ্চলে মোতায়েন আছে, তারা এই চোরাকারবারিদের ব্যাপারটা জানতে পেরে তারাও নিজেদের একটা দল পাঠিয়ে দিয়েছিল। অন্ধকারের মধ্যে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে গেল। সীমান্তরক্ষী শান্তিরা যদি সজাগ দৃষ্টি না রাখত, তাহলে এই লড়াইয়ে কমসমলের তরুণদের মধ্যে বেশ কিছু জন হতাহত হতো।
ছেলেদের শুধু হাতিয়ারগুলো কেড়ে নিয়ে 2.5 মাইল দূরে একটা গ্রামে নিয়ে গিয়ে হাজতে আটকে রাখা হলো। পাভেল সেই সময় গাভ্রিলভের ওখানে এসে পড়েছিল। পরের দিন সকালে পল্টন কমান্ডার যখন তাকে খবরটা জানালো, তখন পাভেল ঘোড়ায় চেপে ছুটে এলো তার ছেলেদের উদ্ধার করার জন্য। গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত লোকটিকে পাভেল সব কথা বলতেই সে হেসে উঠল, বলল, আচ্ছা, যেটুকু করা যেতে পারে সেটুকু দেখছি। ছেলেগুলো ভারী চমৎকার, আমরা ওদের বিপদে ফেলতে চাই না, কিন্তু তোমার বেশ ভালো করে সমঝে দেওয়া চাই ওদের, কমরেড কোরচাগিন, যাতে ওরা ভবিষ্যতে আর আমাদের কাজ নিজেরা করার চেষ্টা না করে। শান্তিটা ছাউনির দরজা খুলে দিতে 11টি ছেলে উঠে বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পা থেকে আরেক পায়ে তাদের শরীরের ভর রাখতে লাগলো। গোয়েন্দা বিভাগের লোকটি চেষ্টা করে মুখে চোখে একটা কড়া ভাব ফুটিয়ে তুলে বলল, দেখো একবার তাকিয়ে এদের সবার দিকে, কি বিশ্রী গোলমাল পাকিয়ে তুলেছে গোটা ব্যাপারটার মধ্যে। এখন আমাকে আবার এদের পাঠিয়ে দিতে হবে এলাকার সদর দপ্তরে। এবার গ্রিসুৎকা কথা বলল, উত্তেজিত ভাবে বলে উঠল সে, কিন্তু কমরেড শাখারভ, অপরাধটা কি করেছি আমরা? ওই শয়তানগুলোর উপরে অনেকদিন থেকেই আমরা নজর রেখেছিলাম। আমরা তো শুধু সোভিয়েত কর্তৃপক্ষকেই সাহায্য করতে চেয়েছিলাম, আর তুমি কিনা ডাকাত কয়েদ করার মতো আমাদের আটক করে রেখেছ। আহত ভঙ্গিতে সে ঘুরে দাঁড়ালো। খুব গম্ভীর্যপূর্ণ আলাপ আলোচনা চলল কিছুক্ষণ। অবশ্য এটা চালাবার সময় কোরচাগিন আর শাখারভের পক্ষে গাম্ভীর্য বজায় রাখা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত ঠিক হলো, ছেলেরা যা শাস্তি পাবার তা যথেষ্ট পেয়েছে। পাভেলের উদ্দেশ্যে বলল শাখারভ, তুমি যদি ওদের হয়ে কথা দাও যে ওরা আর সীমান্তের দিকে পা বাড়াবে না, তাহলে আমি ওদের ছেড়ে দিতে রাজি আছি। ওরা অন্যান্য কাজে আমাদের সাহায্য করতে পারে। বেশ, আমি ওদের হয়ে কথা দিচ্ছি। আশা করছি ওরা আমাকে আর অপদস্থ করবে না। ছেলেরা গান গাইতে গাইতে কুচকাওয়াজ করে ফিরে এলো পদ্মুপসিতে। ব্যাপারটা চেপে দেওয়া হলো এবং অল্প কিছুদিনের মধ্যেই ময়দাকলের মালিককে গ্রেপ্তারও করা হলো। এবার আইনসঙ্গতভাবেই করা হলো কাজটা। মাইদান ভিলা বনের ওদিকে কয়েক ঘর বড়লোক জার্মান চাষির বসবাস। এই কুলাকদের খামারগুলো একটা থেকে আরেকটা প্রায় 60 মাইল দূরে দূরে। এক একটা ছোটখাটো কেল্লার মতোই শক্ত করে বানানো। এই মাইদান ভিলা থেকেই আন্তনিউক আর তার দলের লোকেরা লুটপাটের কাজ চালায়। এককালে জারের সৈন্যবাহিনীতে সার্জেন্ট মেজর ছিল এই আন্তনিউক। নিজের আত্মীয় স্বজনের মধ্যে থেকে 7 জন গলাকাটা খুনিকে নিয়ে একটা দল গড়ে তুলেছে সে। পিস্তল নিয়ে সশস্ত্র হয়ে গ্রামাঞ্চলের রাস্তায় চলতি লোকজনদের পথ আটকে তাদের সমস্ত জিনিসপত্র কেড়ে নেয়। রক্তপাত ঘটানোর ব্যাপারে বিন্দুমাত্র ইতস্তত করে না। পয়সাওয়ালা ফাটকাবাজদের যথাসর্বস্ব কেড়ে নিতেও তার কোনো আপত্তি নেই। সোভিয়েত কর্মচারীদের উত্ত্যক্ত করতেও ছাড়ে না সে। আন্তনিউকের কাজের আসল নীতিটা হচ্ছে চটপট কাজ সেরে ফেলা। আজ হয়তো সে সমবায় ভান্ডারের 2 জন কেরানির কাছ থেকে টাকা কড়ি লুটে নিল, তার পরের দিনই হয়তো 12-13 মাইল দূরের কোনো গ্রামে ডাক বিভাগের কোনো কর্মচারীকে নিরস্ত্র করে ফেলে তার শেষ কপরদক্তি পর্যন্ত যথা সর্বস্ব লুটে নিল। আরেকজন সহযোগী লুটেরা গোর্দেইয়ের সঙ্গে আন্তনিউকের প্রতিযোগিতা। এরা 2 জন কেউ কারুর চেয়ে কম যায় না। দুজনে মিলে এই এলাকার সামরিক বিভাগকে আর গোয়েন্দা কর্তৃপক্ষকে ব্যতিব্যস্ত করে রেখেছে। আন্তনিউক লুটোতরাজ চালায় ঠিক বেরেজদেবের উপান্তে। শহরমুখ রাস্তাগুলো দিয়ে যাতায়াত করাটা ক্রমশই বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। ধরা পড়ার হাত এড়িয়ে চলেছে ডাকাতটা। অবস্থাটা যখন তার পক্ষে বড় বেশি রকম সঙ্গীন হয়ে ওঠে, তখন সীমান্তের ওপারে সরে পড়ে আর কিছুদিন আত্মগোপন করে থাকে। তারপরে ফের দেখা দেয় এমন একটা সময় বুঝে যখন তার এসে পড়ার সম্ভাবনাটা সবচেয়ে কম বলে সবাই ধরে নিয়েছে। তার এই পালিয়ে পালিয়ে বেড়াবার ক্ষমতার ফলেই সে এই অঞ্চলের লোকেদের কাছে ভয়ানক রকম একটা উৎপাত হয়ে দাঁড়িয়েছে। যতবার এই লুটেরাটির নতুন কোনো বদমাইশির রিপোর্ট লিসিৎসিনের কাছে এসে পৌঁছয়, ততবারই সে রাগে ঠোঁট কামড়ায়। এই সবটা আমাদের ছোবলানো বন্ধ করবে কবে? হারামজাদারা যদি এখনো সাবধান না হয়, তাহলে ওকে খতম করার কাজটা আমাকেই করতে হবে দেখছি। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলে লিসিৎসিন। জেলা কার্যনির্বাহক কমিটির সভাপতি নিজে 2 বার কোরচাগিনকে নিয়ে আর অন্য 3 জন কমিউনিস্টকে নিয়ে ডাকাতটার পিছু ধাওয়া করেছিল, কিন্তু 2 বারই আন্তনিউক পালিয়ে গেছে। প্রাদেশিক কেন্দ্র থেকে ডাকাতগুলোকে প্রতিরোধ করার জন্য
একটা বিশেষ ফৌজি দল পাঠানো হয়েছে। ফিলাতব নামে একটি অতি চালাক ছেলে এই দলটার কমান্ডার। কার্যনির্বাহক কমিটির সভাপতির কাছে এসে নিয়মমাফিক রিপোর্ট না করেই এই গুমর ভরা চালিয়াত ছেলেটি সরাসরি সেমাকি নামে সবচেয়ে কাছাকাছি গ্রামটায় চলে এলো। গভীর রাত্রে পৌঁছে গ্রামের প্রান্তে একটা বাড়িতে এসে উঠল তার লোকজনদের নিয়ে। সশস্ত্র কতগুলো লোকের এই রহস্যজনকভাবে এসে পড়াটা লক্ষ্য করেছিল পাশের বাড়ির একজন কমসমল সভ্য। সঙ্গে সঙ্গে সে ছুটে এসে খবর দিল গ্রাম সোভিয়েতের সভাপতির কাছে। সে এই বিশেষ ফৌজি দল পাঠানোর ব্যাপারটা কিছুই জানতো না। এদের ডাকাত দল বলে ধরে নিয়ে তৎক্ষণাৎ কমসমল সভ্যটিকে পাঠিয়ে দিল জেলা কেন্দ্রের কাছে সাহায্য চেয়ে। ফিলাতবের এই গোমার্তমির ফলে অনেকগুলো মানুষ প্রায় মরতে বসেছিল আর কি। লিসিৎসিন মাঝরাত্রে ফৌজি শান্তিদের জাগিয়ে তুলে সেমাকি গ্রামের এই ডাকাত দলটিকে ধরার ব্যবস্থা করার জন্য জনাবারো লোক সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে এলো। বাড়িটার কাছে ঘোড়া হাঁকিয়ে এসে নেমে পড়ে বেড়া ডিঙিয়ে ঢুকেই ওরা চারধারে ঘিরে ফেললো। দরজার কাছে ওদের শান্তিটা পাহারা দিচ্ছিল। সে নেতিয়ে পড়লো মাথার উপরে রিভলভারের কুঁদোর একটা ঘা খেয়ে। কাঁধ লাগিয়ে দরজাটা ভেঙে ফেললো লিসিৎসিন। লোকজন শুদ্ধ সে সবেগে ঢুকে পড়লো ঘরের মধ্যে। কড়িকাঠের সঙ্গে ঝোলানো একটা তেলের আলোয় ঘরটা অস্পষ্টভাবে আলোকিত। এক হাতে একটা হাত বোমা ধরে আর অন্য হাতে রিভলভার বাগিয়ে লিসিৎসিন এমন প্রচন্ড গর্জন করে উঠল যে জালনার শার্সিগুলো পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। আত্মসমর্পণ করো, নইলে উড়ে যাবে টুকরো টুকরো হয়ে। মেঝে থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো ঘুমে ঝিমন্ত মানুষগুলো। আর 1 মিনিট দেরি হলেই এক ঝাঁক বুলেট এসে ছিঁড়ে খুঁড়ে দিত ওদের। হাত বোমাটা ছুঁড়ে দেবার ভঙ্গিতে এই মানুষটাকে এমন ভয়ঙ্কর দেখাচ্ছে যে তারা 2 হাত তুলে দাঁড়ালো। কয়েক মিনিট বাদে অন্তর্বাস পরিহিত এই ডাকাতগুলোকে যখন বাইরে এনে জড়ো করা হলো, তখন লিসিৎসিনের কর্তার উপরে মেডেলটা দেখে ফিলাতব তাড়াতাড়ি বুঝিয়ে বলল ব্যাপারটা। ভয়ানক খেপে গেল লিসিৎসিন। নিতান্ত অবজ্ঞার সঙ্গে থুতু ফেলে শুকনো গলায় বলল, অহম্মক কোথাকার।